আসসালামু আলাইকুম। সেলফ বুস্ট লাইব্রেরিতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এক্সেল টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আজকে আমরা শিখব এক্সেলের হোম ট্যাব সম্পর্কে। এক্সেলের হোম ট্যাব হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ট্যাব। এতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কমান্ড রয়েছে যা আপনার কাজকে আরো সহজ করে তুলবে। তো চলুন আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা এক্সেলটা ওপেন করে নিয়েছি, তো আমরা ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিব। আগের দিনের ভিডিওতে আমরা বেসিক এক্সেলটা দেখেছি এবং ওয়ার্কবুক ওয়ার্কশিটটা কি এটা ডিফারেন্সটা দেখেছি। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিলাম। তো আমরা আজকে একদম ফার্স্টে হোম ট্যাবটা নিয়ে দেখবো। দেখুন এখানে উপরে ফাইল, হোম, ইনসার্ট অনেকগুলো ট্যাব আছে। তো আমরা হোম ট্যাবটা নিয়ে আলোচনা করব। তো হোম ট্যাবে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রুপ থাকে। গ্রুপ, যেমন এটা এই যে দেখেন, এটা ক্লিপবোর্ড গ্রুপ, তারপর এটা ফন্ট গ্রুপ, তারপর এটা অ্যালাইনমেন্ট, তারপর এটা নাম্বার, তারপর স্টাইল, সেল, এডিটিং, আর অ্যাডেন্সটা আছে। অ্যাডেন্স আর অ্যানালাইজ ডাটা এইগুলো আমরা পরে দেখবো একদম লাস্টে, এক্সেল কোর্সটার একদম শেষে। তো আমরা আজকে মূলত এই ক্লিপবোর্ড থেকে এডিটিং পর্যন্ত যে কটা সফটওয়্যার আছে বা যে কটা গ্রুপ আছে এই কটা গ্রুপ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমরা একটু ঘরগুলো বড় করে নিচ্ছি। তো একদম ফার্স্টে আমাদের আজকে আলোচনার মধ্যে ক্লিপবোর্ড যে গ্রুপটা আছে এটা নিয়ে। তো ক্লিপবোর্ড গ্রুপটা কি? এটা মূলত যে আমরা যে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার এই কয়টা নিয়ে আমাদের ক্লিপবোর্ড গ্রুপটা দেখেন, এই যে কপি, পেস্ট, কাট, ফরম্যাট, পেইন্টার এইগুলো। তো কাট মূলত ইউজ হয় কেন? কাট করার ক্ষেত্রে ধরেন আপনি এখানে একটা লিখলেন যে মাহিদুল। আপনি এইটা চাচ্ছেন যে আমার অনেকগুলো আছে, তো আপনি চাচ্ছেন এটা আপনার এই ঘরে না এই ঘরে লাগবে। তো আপনি কন্ট্রোল এক্স দিয়ে, সরি, তো আপনি কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করে এখানে যদি কন্ট্রোল ভি দেন তাহলে কি কাট হয়ে চলে আসতেছে। তো মূলত এটা কোনো একটা সিলেক্টেড কন্টেন্টকে কেটে অন্য জায়গায় পেস্ট করতে সাহায্য করে। হ্যাঁ, তো ফার্স্ট আমাদের কন্ট্রোল কি গেল, আমরা এখানে একটু যদি লিখি, আমাদের সিটিআরএল প্লাস এক্স, এটা কাট করা। হ্যাঁ, এরপরে কপি, আমরা লিখি একটু কাট করা। হুম, এরপরে আমাদের কপি আছে। হ্যাঁ, এই যে কপি, কপিটা কি? কপিটা আমাদের কপিটা আমাদের কোনো একটা ফাংশন বা কোনো একটা সিলেক্টেড সেল বা লেখাকে কপি করে আর একটা সেলে রাখা। ধরেন আমি দেখাই, আমার এই যে এই লেখাটাই আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করে আমি যদি চাচ্ছি যে এটা আমার পরের ঘরেও আবার হবে, আবার কন্ট্রোল পেজ দিলে দেখেন একই লেখা আবার কপি হয়ে যাচ্ছে। তো এটা কন্ট্রোল সি। এরপরে আছে আরেকটা কন্ট্রোল ভি, এটা পেস্ট করা। এই যে যে আমি একটা জিনিস কাট কাট করতেছি, তারপর কপি করতেছি, এটা আমি কিভাবে আরেকটা জায়গায় দিচ্ছি? যেমন এটা আমি কাট করলাম বা কপি করলাম, কপি করে আরেকটা জায়গায় যে আমি দিচ্ছি, এখানে যে দিব এটা কিভাবে করবো? এটা পেস্ট করা। এই যে কন্ট্রোল ভি দিয়ে, যে আমার কোনো একটা লেখাকে কাট করলে বা কপি করার পর সেটাকে অন্য কোথাও পেস্ট করা হয় কন্ট্রোল ভি দিয়ে। তাহলে আমরা তিনটা অপশন শিখে ফেললাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। তিনটাতে কি, একটা কাট করে, একটা কপি করে, একটা পেস্ট করে। হ্যাঁ? এইবার আরেকটা গুরুত্বপূর্ণ অপশন ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারটা মূলত কি, ধরেন একটা সেলের ফরম্যাটকে, মানে আমি চাচ্ছি আমার এইটুক, ধরেন আমি সিলেক্ট করলাম, এটা আমার, আমি একটা ফন্ট দিচ্ছি, ধরেন এটা আমি দিলাম, এটা আমার কালপুরুষ। দেখেন এই ফন্ট আর এই ফন্ট কিন্তু আলাদা, তাই না? এই দুইটা আর এইটা কিন্তু আলাদা। এখন আমি চাচ্ছি যে আমি কোনো কিছু করব না, তবে একটা টোলের মাধ্যমে আমি এই যে সিস্টেমটা, এখানে ধরেন 12 সেল আছে, তো এটা কালপুরুষ ফন্ট আর 12 সাইজ আছে। তো এটাই আবার কি, এটা দেখেন অ্যাপ্টোস ন্যারো আর 11 সাইজ। এখন আমি চাচ্ছি এই জায়গার যে পেইন্টটা বা এই জায়গার যে ফরম্যাটটা, এইটা এই ফরম্যাটে চলে আসবে। তো আমরা এটা কি করব, এখানে যে আমরা যদি ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, এবার এটা এসে এখানে পেস্ট করে, এই দেখেন সেম আগের যে স্টাইলটা ছিল ওই সেম স্টাইলে পরের লেখাটা হয়ে গেছে। এটাকে বলে ফরম্যাট পেইন্টার। অর্থাৎ একটা সেলের ফরম্যাট কপি করে অন্য সেলে ব্যবহার করার অপশন। এটার মাধ্যমে আপনি অনেক অনেক ডাটা এক ক্লিকে একবারে একটা সিস্টেমে করে ফেলতে পারবেন।
ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ক্লিপবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা ফাংশন আছে। কন্ট্রোল এক্স যেটা দিয়ে কাট করা, কন্ট্রোল সি যেটা দিয়ে কপি করা, কন্ট্রোল ভি যেটা দিয়ে হচ্ছে পেস্ট করে, আর হচ্ছে ফরম্যাট পেইন্টার যেটা দিয়ে হচ্ছে আমরা একটা সেলের ফরম্যাট আর একটা সেলে কপি পেস্ট করতে পারি। ঠিক আছে, তো আমাদের ক্লিপবোর্ড অপশনটা হয়ে গেল। এরপরে আছে হচ্ছে ফন্ট গ্রুপ। তো ফন্ট গ্রুপে সবচেয়ে বেশি গ্রুপ ব্যবহার হয়ে থাকে ফন্ট গ্রুপটা আমাদের এক্সেল বলেন, ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, সব কিছুতে। তো ফন্ট গ্রুপটা মূলত হচ্ছে কোনো একটা টেক্সট, এই যে আমরা লিখতেছি, এই টেক্সটগুলোর যে হচ্ছে ডিজাইন, আমি এটা যেমন ফন্ট চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করব, কালার চেঞ্জ করব কিনা, বোল্ড করব কিনা, এই ধরনের সব কাজগুলো করা হয়, অর্থাৎ ডিজাইন বলা যায়। তো ডিজাইনের কাজগুলো করা হয় কিসে? ফন্টে। তো ফন্ট এখানে কি কি আছে আমরা দেখি। ফার্স্টে আছে হচ্ছে ফন্ট স্টাইল। এই যে এখানে দেখেন ফন্ট স্টাইল আছে। আমি এখানে এই যে একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করলে কত ধরনের ফন্ট আমার পিসিতে ইনস্টল আছে সবগুলা দেখায়। আপনি চাইলে বাইরে থেকে ফন্ট ইনস্টলও করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো যেমন এইটা আমি সিলেক্ট করতেছি, এখানে এখন কালপুরুষ দেখাচ্ছে, আমি চাচ্ছি না, আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা দিব। দেখেন আমার এটা কিন্তু ডিফারেন্ট একটা ফন্টে চলে আসছে। তো এটা হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করে। এর পাশে দেখেন 12 লেখা আছে। 12টা কি? 12 হচ্ছে সাইজ। যেমন এই লেখাটা একটু বড় এই তুলনায়, আমি চাচ্ছি না, এটা আরেকটু বড় হবে। তো এই যে আমি এটা দিলাম, এটা কিন্তু বড় হচ্ছে, 12 থেকে 18 হচ্ছে। হুম। তো এটা হচ্ছে ফন্ট সাইজ। এটার পাশে একটা আছে বড় হাতের এ, কিন্তু একটু সাইজে বড়, আর একটা হচ্ছে ছোট। বড়টা দিলে হচ্ছে এক সাইজ করে বাড়ে, আর ছোটটা দিলে আর এক সাইজ করে কমে। এই সাইজের অ্যারোতে ক্লিক করলে আপনি সাইজগুলো আবার পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ফন্টের সাইজ। এরপরে হচ্ছে দেখেন বোল্ড আছে। আমার এই লেখাটা দেখেন প্লেন একটা টেক্সট, আমি যদি বিতে ক্লিক করি তাহলে এটা বোল্ড হয়ে যাচ্ছে, একটু মোটা। এই কাজটাই দেখেন আবার কন্ট্রোল বি দিয়ে হয়, একটা শর্টকাট। আপনি এই জায়গার প্রত্যেকটা অপশনের উপর মাউসটা রাখলে দেখবেন এই যে একটা কন্ট্রোল বি, তারপর আয়ের ওপর রাখলে কন্ট্রোল আই, এই শর্টকাটগুলো এখানে লেখা চলে আসে যে আপনার এটা কি দিলে এটা অটোমেটিক হবে। তো কন্ট্রোল আই দিলে কি হচ্ছে দেখেন বাঁকা হয়ে গেছে, ইটালি। আন্ডার দিলে হচ্ছে আন্ডারলাইন হচ্ছে, হ্যাঁ। কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। এরপরে হচ্ছে একটা বক্সের মতো আছে, বক্সটা মূলত ধরেন আমার এইখানে কিন্তু এখন এই যে দাগ দাগ করা ঘর, এইগুলা কিন্তু হাইলাইটেড না, আমি চাচ্ছি আমার এই তিনটাকে শুধু হাইলাইট করব। এই ঘরেরটাকে বর্ডার বলে। তা আমি যদি এখানে যে অল বর্ডার দিয়ে দিই, দেখেন অন্যগুলার থেকে এই কয়টা কিন্তু বর্ডারটা বেশি হয়ে গেছে, বড়। তো এখান থেকে চাইলে প্রত্যেকটা লাইন বর্ডার, এই যে দেখেন নিচে ড্র বর্ডারে বর্ডার লাইন কালার আমি চাচ্ছি এটা রেড কালার হবে। এই যে দেখেন আমি যেখানে যেখানে মাউস রাখতেছি আমার সবগুলো রেড কালার হয়ে যাচ্ছে। হুম। তো আমি হচ্ছে বর্ডার কালার দেওয়া যায়, আবার আপনি চাইলে ডিরেক্টলি সিলেক্টও করতে পারবেন। হুম। যে আপনি চাচ্ছেন যে আপনি এই স্পেসিফিক এই লেখাটাই হচ্ছে এই কয়টাকে আপনি একটা কালার করতে যাচ্ছেন। আমি ধরেন আমি দিলাম, আমি দিতে চাচ্ছি আমি হলুদ দিব। তো এটাকে আপনি ওইভাবে কালার করতে পারবেন। তো এটা হচ্ছে বর্ডারের কাজ। এরপরে আছে হচ্ছে ফন্ট কালার আর ফিল কালার। আমরা ফন্ট কালারটা আগে দেখি। ফন্ট কালারটার কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক লেখাকে, যেমন আমি এটাকে আমি কি কালার করব, এটা এখন কালো কালার আছে, এই এ দিয়ে যেটা, এটা হচ্ছে ফন্ট কালার। এটা আমি যদি ক্লিক করি অনেকগুলো কালার প্যালেট আসে, তো এখান থেকে আমি যে কালারটা সিলেক্ট করব, দেখেন আমি এখানে কালারের উপর মাউস রাখলে আমার লেখাটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ফন্ট কালার, আমার লেখাটা কি কালার হবে এটা চেঞ্জ করা এখান থেকে যায়। এরপর হচ্ছে ফিল কালার, আমার লেখা কালো কালার থাকবে কিন্তু লেখার পেছনে যে সাদা কালারটা আছে শুধু এই অংশটুকু, আমার কিন্তু এই ঘরটা এখন সিলেক্ট করা। তো এই ঘরটা কি কালার হবে সেটা ডিপেন্ড করে এইখান থেকে। দেখেন লেখার কালার কিন্তু ঠিক আছে, এখন হচ্ছে ফিল কালার বা বক্সের যে কালারটা সেটা চেঞ্জ হচ্ছে। তো এইটা হচ্ছে ফিল কালার। তো ফন্টের বিষয়গুলো আমরা বুঝতে পারছি যে একটা ফন্টের যে গ্রুপটা থাকে, এই গ্রুপে কয়েকটা অপশন থাকে, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমার সবগুলো লেখার কি ফন্ট হবে, কত সাইজ হবে, বর্ডার থাকবে কিনা, বোল্ড হবে কিনা, আন্ডারলাইন থাকবে কিনা, তারপর হচ্ছে এটা কি কালার হবে, এটার বক্সের কালার কি হবে, এই সব কিছু হচ্ছে ফন্ট গ্রুপ থেকে দেখা যায়। ঠিক আছে, তো আমরা দুইটা অপশন করে ফেলতে পারছি, ক্লিপবোর্ড এবং ফন্ট। আমরা এরপরে আসবো হচ্ছে অ্যালাইনমেন্ট অপশনে, হ্যাঁ, অ্যালাইনমেন্ট গ্রুপে। অ্যালাইনমেন্ট গ্রুপটাও ফন্ট গ্রুপের সাথেই কানেক্টেড, তবে এটা হচ্ছে আপনার ব্যবহার করা হয় লেখাটা সাজানোর ক্ষেত্রে, যে আপনার লেখাটা যেমন এই লেখাটা দেখেন এটা মাঝ বরাবর আছে, এটা একটু উপর নিচে আছে, এটা একদম মিশে আছে বক্স অনুসারে। তো এই লেখাগুলো সবগুলোকে স্টাইলটা ঠিক করার জন্য। হুম।
কেমন আমরা দেখি, অ্যালাইনমেন্ট গ্রুপে একদম ফার্স্টে আছে হচ্ছে লেফট সেন্টার রাইট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এই দেখেন এখানে আমি যদি ক্লিক করি, আমার এই লেখাটা এখন রাইট অ্যালাইনমেন্টে আছে। হ্যাঁ, আমি যদি এই মাঝে ক্লিক করি, আমি একটু বড় করে নিই ঘরটা, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমার এই লেখাটা এখন মাঝে আছে, কিন্তু আমি যদি এখন এই রাইট পাশে ক্লিক করি, তাহলে দেখেন একদম রাইট পাশে চলে গেছে। হ্যাঁ, তারপরে আবার যদি হচ্ছে আমি লেফটে দিই, তাহলে একবারে লেফট পাশে চলে আসছে। এটা হচ্ছে লেখার কোন লেফটে থাকবে, রাইটে থাকবে নাকি সেন্টারে থাকবে, এটা হচ্ছে ডিফাইন করে। হ্যাঁ, আরেকটা এটার উপরেই দেখেন আছে হচ্ছে টপ, মিডল আর হচ্ছে বটম অ্যালাইনমেন্ট। মানে হচ্ছে এই যে লেখাটা, এই লেখাটা আপনার হচ্ছে উপরেরটার সাথে মিশে থাকবে নাকি পুরো বক্সের মাঝামাঝি থাকবে নাকি নিচে লিখে থাকবে। আগে কিন্তু ডানে বামে ছিল, এবার হচ্ছে উপরে নিচে আর কি। তো আমরা যদি দেই উপরে থাকবে, তাহলে দেখেন লেখাটা উপরে চলে গেছে। যদি নিচে দেই, মাঝখানে দেই, তাহলে মাঝ বরাবর, যদি নিচে দেই তাহলে একবারে নিচ বরাবর থাকতেছে। হ্যাঁ, এটা হচ্ছে লেখার সিস্টেম। এরপরে দেখেন একটা অপশন আছে ওর্যাপ টেক্সট। ওর্যাপ টেক্সটটা কি, আমি যদি এই লেখাটা কটাকে সিলেক্ট করে ওর্যাপ দেই, তাহলে কি হচ্ছে এটা আপনারা এখন বুঝবেন না। এখানে ধরেন আমি আরো কিছু লিখি, ধরেন অনেক কিছু লিখলাম। হুম, আমার এই লেখাটা দেখেন বক্সের বাইরে চলে গেছে। হ্যাঁ, আমি যদি ওরআপ টেক্সট দেই, তাহলে আমার কি হচ্ছে, লেখাটা একটা সাজানো অপশনে চলে আসছে। মানে আমার লেখা যখন সেলের চেয়ে বেশি ঘরে হয়ে যাবে, তখন হচ্ছে ওরআপ টেক্সটটা ইউজ করা হয়। যদি আবার ক্লিক করে আবার আগের মতো হয়ে যাবে, তো ওরআপটা এই জন্য ব্যবহার করা হয়। হুম, এবার হচ্ছে মার্জিন সেন্টার। এইটা অনেক টাইম ব্যবহার হয়। ধরেন আপনি এখানে লিখলেন যে হচ্ছে মোট, মোট লিখে এবার আপনার দরকার কি, এইখানে ধরেন আপনি এই দুইটা ঘর একটা ঘরে লাগবে আপনার, আপনার এই দুইটা ঘর একটা ঘরে লাগবে, তো আপনি এই দুইটা ঘর একটা ঘরে কিভাবে করবেন। এখন কিন্তু এটা দুইটা আলাদা আলাদা, এটা একটা এটা একটা। এখন এই দুইটাকে একসাথে ক্লিক করলে এই যে মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশন আছে, এটা যদি ক্লিক করেন দেখেন এই পুরোটা হচ্ছে একটা সেল হয়ে গেল। এইটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টারের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে মার্জিন সেন্টার। তো এইটা ছিল হচ্ছে আমার অ্যালাইনমেন্ট গ্রুপের কাজ। এখানে আরেকটা জিনিস আছে, এই যে লেফট অ্যান্ড রাইটের। তো কোনো একটা লেখাকে আমরা যদি স্পেসিফিক শুধু একটু একটু করে সরাইতে চাই, ট্যাব বা হচ্ছে ইনক্রিজ ইনডেন্টে, তো আমরা একটু ক্লিক করলে দেখেন একটু আগাইছে, আবার একটু ক্লিক করলে আবার একটু আগাবে, আবার একটু ক্লিক করলে আবার একটু আগাবে। এইটা হচ্ছে আমাদের এই যে এই অপশনটার কাজ। তো আমরা মোটামুটি অ্যালাইনমেন্টটাও বুঝতে পারলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা নাম্বার গ্রুপটা দেখবো। এই যেখানে আমাদের আরেকটা গ্রুপ আছে নাম্বার। তো নাম্বারটা কি, এই গ্রুপ থেকে হচ্ছে আপনি সংখ্যা বা ডেটার যে ফরম্যাট, মানে আমার একটা সংখ্যা বা ডেটা, ধরেন আমি এখন ডেটা লিখি, ধরেন 12, ইংরেজিতে লিখি 12, 17, আমি কয়েকটা ডেটা লিখলাম। তো আমি কি করব, এখান থেকে হচ্ছে কয়েকটা ফরম্যাট চেঞ্জ করতে পারবো। ধরেন আমার এখানে হচ্ছে এই যে জেনারেল নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখানে আমার এরকম লাগবে কিনা দেখেন, আমি এটা ক্লিক করার পর 12-র পরের দুইটা ডট দিয়ে 00, অনেক সময় আমাদের টাকার হিসাব করার সময় এরকম লাগে। তো জেনারেলের উপর অ্যারোতে ক্লিক করলে আপনি এটা কি ফরম্যাটে চান, আপনার এটা কারেন্সি লাগবে, ধরেন আমি এটা যদি দিই, তাহলে হচ্ছে আমি কারেন্সি সিলেক্ট করতেছি, দেখেন এটা ডলার চলে আসলো, কারেন্সি সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি এটা ডেট হবে নাকি এই আপনি যেটা লিখছেন, ধর আমরা অনেক সময় লিখি যে হচ্ছে 12/3/25, তো এটা কিন্তু এই যে দেখেন ডলার ফরম্যাটে চলে এসেছে, কিন্তু এটা কিন্তু আমার ডেট। তো আমি অ্যারোতে ক্লিক করে আমি যদি শর্ট ডেটে ক্লিক করে দিই, দেখেন 12/3/25, এটা 25-এর ডেট চলে আসছে, মানে ডেট ফরম্যাট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই সেম কাজটাই আবার নিচে এই যে ডলার সাইন আছে, তারপর হচ্ছে পার্সেন্টেজ আছে, যেটা আপনাকে পুরোপুরি, আমরা ওই যে অনেক সময় করি না যে হচ্ছে আমার 25 টাকা হচ্ছে কত পার্সেন্ট, এটা হচ্ছে কত, আমি পার্সেন্টেজে ক্লিক করলে এটা 2500% পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। হুম, তারপরে হচ্ছে এখানে আমার কাস্টম স্টাইল আছে। তো এই ধরনের অনেক কিছু আছে। আবার হচ্ছে যে আমি, আপনি চাইলে ডেসিমাল, যেটা ডেসিমাল ইনক্রিজ করতে পারেন, দেখেন আমি এখান থেকে একটা করে 00 কমাচ্ছি, আবার একটা এরো এরো দিয়ে একটা করে 00 বাড়তেছে। তো এই জিনিসটা হচ্ছে দশমিকের সংখ্যা কমানো বাড়ানোর ক্ষেত্রে এটা ইউজ হয়। তো এই জিনিসটা দিয়ে আমরা অনেক সময় অনেক ফাংশনের কাজ করে থাকি, যে আমাদের ম্যাথ করা বা যোগ বিয়োগ করা, গুণ ভাগ করা, এই ধরনের ক্ষেত্রে অনেক কাজ করা হয়। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের হচ্ছে নাম্বার যে অপশনটা ছিল ওইখানে। এরপরে আমরা যাব হচ্ছে স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবটা কি, স্টাইল ট্যাবটা অনেক দরকারি। স্টাইল ট্যাবেও গুরুত্বপূর্ণ অনেক অপশন আছে, যেমন হচ্ছে একদম ফার্স্টে আছে কন্ডিশনাল ফরম্যাটিং।
কন্ডিশনাল ফরম্যাটিং এর হচ্ছে আমরা আরো ডিপে যাব, তবে আজকে জাস্ট বেসিক, যেহেতু আমরা বেসিকটা শিখবো। কন্ডিশনাল ফরম্যাটিং এর অনেক কাজ আছে আমাদের এক্সেলে। লাইক আমি যদি আপনাকে দেখাই, ধরেন আপনি লিখতেছেন যে মাহিদুর, শাহেদ, আমির, আবার মাহিদুর। ঠিক আছে, এখানে কিন্তু আমার মাহিদুর দুইবার আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আমার মাহিদুর দুইবার আছে? আপনার তো সিঙ্গেল মানে অ্যাকচুয়াল ফরম্যাট লাগবে। মাহিদুর দুইবার হয়ে গেলে তো আমার ডাটা ভুল হয়ে যাবে, বা আমার একই ডাটার দুইবার থাকলে আমার ডাটা ভুল হবে। তো আমরা কি করতে পারি, এই সেলটা যদি সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেয়ে হাইলাইট সেল ভ্যালুতে গেলে দেখবেন ডুপ্লিকেট ভ্যালু নামে একটা অপশন আছে। এটা যদি ক্লিক করেন, দেখেন আপনার মাহিদুর যে দুইবার আছে এটা আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে হ্যাঁ দেখো এটা হচ্ছে দুইবার আছে। তো এইখানে নির্দিষ্ট নির্দিষ্ট অনেক ফর্মুলা দিয়ে তারপরে হচ্ছে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। লাইক আমি যদি এখানে ডাটা বার করি, দেখি এটা হয় কিনা। এ দেখেন, আমি হচ্ছে এই লেখাটার একটা ডাটা বার করছি, যেটা হচ্ছে এই লেখাটার উপর কানেক্ট করে হয়েছে। তো এখানে একটা গ্রাফ দেখেন, একদম গাঢ় থেকে হালকা হইতে হইতে আছে। এটা আমরা আরো ডিপে গেলে তখন বুঝতে পারবো। এখন আবার তো আমরা হচ্ছে এক্সেলের কাস্টম কোনো রুল, কাস্টম কোনো ফর্মুলা, কাস্টম কোনো শর্ত দিতে হইলে তখন হচ্ছে এটা দিব যে যদি এইটা হয় তাহলে ওইটা হইলে তাহলে এটা হবে। এই ধরনের অনেক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করে থাকি। হ্যাঁ, এরপর হচ্ছে ফরম্যাট অ্যাজ ট্যাব, টেবিল। এরপরে হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল। টেবিল মানে কি, ধরেন আমি লিখতেছি যে মাহিদুর এইটা করলো, তারপর হচ্ছে এটা হবে, এরকম কয়েকটা হচ্ছে আমি লিখতেছি ইনফরমেশন। হ্যাঁ, তো আমার এটা একটা টেবিলের মতো অনেকগুলা হয়ে গেছে। ধরেন, তো আমি কি চাচ্ছি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ধরেন স্যালারি, আর এটা হচ্ছে ইনফো। তো আমার এটা ধরেন একটা টেবিল আর কি। তো আমি এটাকে, তো টেবিল এখনো হয় না, আমরা টেবিল ফরম্যাটে কিভাবে করতে পারি, এই ফরম্যাটে টেবিলে ক্লিক করে আপনি যদি কোনো একটা ফরম্যাটে ক্লিক করেন, দেখেন এটাকে, এই যে অটোমেটিক আমার এটাকে একটা টেবিল ফরম্যাটে নিয়ে টেবিল হয়ে গেছে। তো টেবিল ফরম্যাটে যে কোনো ডাটাকে অনেক সুন্দর ফরম্যাটে সাজানো যায়। যে আমার হিউজ একটা ডাটা আছে, এটাকে আমরা অনেক সুন্দর করে হচ্ছে টেবিল ফরম্যাটে সাজাতে পারি। এখানে অনেক ধরনের টেবিল আছে, আপনি চাইলে আপনার মতো করে হচ্ছে টেবিল ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। এই যে আমি যদি এখানে ক্লিক, দেখেন আমি ক্লিক করতেছি প্রত্যেকটা, এটার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এটা দিয়ে অনেক বড় ডাটা সেটকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। হ্যাঁ, এরপর হচ্ছে হচ্ছে সেল স্টাইল, মানে হচ্ছে এই যে আমার এই সেলটা এটা নর্মাল হবে না ব্যাড হবে না গুড হবে, এই ধরনের অনেক স্টাইল আছে। এখানে অনেক কিছু আছে যে পার্সেন্টেজ অনুসারে, তারপর হচ্ছে অ্যাকসেন্ট অনুসারে। তো এইটা অনেক ধরনের ডিটেলস আছে, এটা আস্তে আস্তে আমরা দেখবো, আরো এটার কাজ আরো অনেক আছে। তো স্টাইলটা মূলত হচ্ছে আমার টেবিলটাকে ডেকোরেশন করা, আমার এক্সেলের ডাটাগুলোকে ডেকোরেশন করে সুন্দরভাবে সাজানো। এরপর আমাদের কাছে আর হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে এডিটিং। তো আমরা সেলে যাব। সেলে গেলে সেলটা মূলত ধরেন আমি হচ্ছে এখানে অনেকগুলো ডাটা নিয়েছি, যে মাহিদুর, শাহেদ, আমির। এই ডাটার মাঝে এখন আমিরের এই ডাটা আগে, আমার সাতের আগে আমার আরেকটা ঘর লাগবে, যেখানে হচ্ছে আমি কিছু ইনফরমেশন লিখবো। এখন আমার মিস হয়ে গেছে, এখন এটা আমরা কিভাবে করব? দেখেন এই সেলের এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে। তো আমি যদি এখানে ছয়টা ক্লিক করে ইনসার্টে ক্লিক করে একটা হচ্ছে ইনসার্ট সেল দেই, দেখেন আমার এই যে শাহেদের উপর একটা ইনসার্ট সেল চলে আসছে। দেখতে পাচ্ছেন, আমার আগে কিন্তু এরকম ছিল। তো আমি এইটা সিলেক্ট করছি, দেখতেছি যে হচ্ছে আমার এখানে একটা ইনসার্ট সেল লাগবে। আমি এইখান থেকে ইনসার্ট সেল দিয়ে দিলাম, তাহলে আমার এখানে একটা ব্লাঙ্ক সেল চলে আসলো। এখন আমি এখানে আবার লিখতে পারবো। হুম, তো এখানে আমি আবার লিখতে পারতেছি। এবার ধরেন আমার এই সেলটার কাজ আমার লাগতেছে না, আমার এই একই কাজ যেটা আমি সেল থেকে করছি, তো এটা হচ্ছে আমি এইখানে রাইট ক্লিক করে ইনসার্টে গেলে আবার পাবো, এই যে অটোমেটিক ইনসার্ট আমার রাইট ক্লিকেও আছে। ছয়ের ওপরে আমি এসে রাইট ক্লিক করলে ইনসার্ট এখানেও পাচ্ছি, হ্যাঁ, ইনসার্টের অপশন। তো এখন আরেকটা হচ্ছে, আমি ধরেন আমার এই দুইটা সেল লাগবে না, তো আমি এখানে রাইট ক্লিক করে ডিলেট চাপলেও হবে, আবার আমার এইখান থেকে ডিলেট সেল দিলেও হবে। কিন্তু কিবোর্ড থেকে ডিলেট দিলে কিন্তু শুধু লেখা যাবে, আমার সেল ডিলেট হচ্ছে না। তো আমার হয় রাইট ক্লিক করে ডিলেট করতে হবে, অথবা আমার এই সেল থেকে যে ডিলেট অপশন আছে এটা করতে হবে। ঠিক আছে, তো আমরা ডিলেট করে দিচ্ছি। এবার হচ্ছে ফরম্যাট।
ফরম্যাটটা মূলত হচ্ছে কোনো সেলের উচ্চতা, প্রস্থ বা হচ্ছে এটা আপনি অ্যাডজাস্ট করার জন্য। ধরেন হাইট, আপনার এটার হাইট আমার 15 আছে সাপোজ, তো আমার এটা হচ্ছে আমি যাচ্ছি 20 হোক, তো আমি 20 দিলাম, এই দেখেন একটু চওড়া হয়ে গেছে। যদি এটা অনেক ঝামেলার কাজ, ওইটা করার চেয়ে আপনি যদি এই যে 6 আর 7-এর মাঝখানে যে একটা দাগ আছে না, দেখেন এই যে একটা বর্ডার, এই বর্ডারের উপর মাউসটা নিলে এই যে দেখেন প্লাস সাইন হয়ে গেছে, আপনি এটা টেনে দেন, এই যে আপনার এখানে কত সাইজ হাইট কত হচ্ছে আপনার এটা দেখাই দিবে। তো আপনি আপনার মতো করে সাইজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সেল ট্যাবের ওভারঅল সব কাজ। এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে এডিটিং এ। এডিটিং এ অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে অপশন আছে। এখানে অনেক ফাংশন দেয়া আছে, তারপর ফিল আছে, তারপরে হচ্ছে আপনার ফিল্টার করার সুযোগ আছে, তারপরে হচ্ছে আপনার ফাইন্ড করা বা রিপ্লেস করা, এ ধরনের অনেক সুযোগ আছে। তো আমরা ফার্স্টে হচ্ছে অটো সাম পাবো, একদম ফার্স্টে অটো সামের অ্যারোতে একটা ক্লিক করলে দেখেন অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম সবই করা যায়। তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে একটু কিছু সংখ্যা লিখে নিই, ধরেন 25, 250, 300, 150, 230। এখানে আমরা হচ্ছে সেলফ, আচ্ছা এখানে আমরা হচ্ছে কিছু ইনফরমেশন লিখে রাখছি জাস্ট একজনকে নিয়ে, আমরা এগুলো একটু ডিলিট করে দিই। তো আমাদের এখন কাজ হচ্ছে এই 3টা ঘরকে নিয়ে, দেখেন আমাদের এই 3টা ঘরকে নিয়ে আমরা হচ্ছে এখন কাজ করব। আমরা এটা দেখেন, এই 3টা ঘরকে আমরা এখন কাজ করব। তো আমরা এখানে ফার্স্ট হচ্ছে অটো সাম। তো আমরা এই ঘরটাতে আমি চাচ্ছি আমার এই সবার স্যালারি যেটা এটা অটো সাম হয়ে যাবে। কিভাবে? আমি যদি অটো সামে ক্লিক করি দেখেন পুরোপুরি 930 অটো সামে যোগ হয়ে গেছে। কিভাবে হলো এটা? আমি যদি ডাবল ক্লিক করি, এই দেখেন আমার এই যে সাব টোটাল, এই কয়টা হচ্ছে সাব টোটাল হয়ে গেছে। আচ্ছা এইটাকে আরো অনেকভাবে করা যায়। আমরা যদি কিবোর্ড থেকে অল্টার সাম ক্লিক, তাহলে আমার অটোমেটিক চলে আসতেছে শর্টকাট, হ্যাঁ, শর্টকাটের মাধ্যমে অটো সাম করা যায়, এখানে করা যায়। আবার আমি যাচ্ছি না, আমার হচ্ছে এদের অ্যাভারেজ স্যালারি লাগবে। তো আমি এখানে এখানে ক্লিক করে অ্যাভারেজ লিখলাম, আমার এটা অ্যাভারেজ চলে আসতেছে যে এই 3টার অ্যাভারেজ কত। ঠিক আছে, তো এটার মাধ্যমে খুব সহজে অটো সাম করে ফেলা যায়। এরপরে আছে হচ্ছে ফিল। ফিলটা হচ্ছে দ্রুত কোনো ডাটা ফিল আপের ক্ষেত্রে। দেখেন আমি চাচ্ছি হচ্ছে যে আমার এই কয়টা ঘরকে আমি এটা ডিলিট করে দিই। এই দেখেন আমার এইখানে আমি চাচ্ছি যে আমার এখানে হচ্ছে কোনো লেখা ফিল হয়ে যাবে। অনেক সময় হয় কি যে হচ্ছে ধরেন 2500, ধরেন সবার স্যালারি 2500, হ্যাঁ, তো আমি এই কয়টা সিলেক্ট ঘর ক্লিক করে ফিলে ক্লিক করে যদি আমি ডাউন দিই, তাহলে সবার ঘরই একবারে 2500, আমার 2500 বারবার লেখা লাগতেছে না। এটার একটা শর্টকাট আছে, আপনি এই কয়টা ঘর সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলেও একই কাজ হয়ে যাবে। তো একই লেখা যখন বারবার কপি পেস্ট করতে হয়, ওটা সবগুলো সিলেক্ট করে ফিল থেকেও করা যায়, আবার হচ্ছে ইয়া থেকেও করা যায়, হুম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়েও করা যায়। তারপর আছে ক্লিয়ার, আপনি এখানে ক্লিয়ার চাপ দিলে ক্লিয়ার হবে, সবগুলা ডাটা হচ্ছে আমার ক্লিয়ার হয়ে যাবে, এই যে পুরো ফরম্যাটটা ক্লিয়ার হয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেল। হুম, এরপর হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার। সর্ট অ্যান্ড ফিল্টারের কাজটা হচ্ছে আমি এইখানে একটা হচ্ছে এই যে এখান থেকে চাচ্ছি যে আমার এই নেমটা এটা আমার হচ্ছে নামের A to Z আকারে হচ্ছে ফিল্টার হবে। হুম, তো এটা কিভাবে হয়, এই যে এখান থেকে সর্টে ক্লিক করলে A to Z, Z to এরকম দেয়া আছে। আবার এখানে চাইলে ফিল্টার করা যায়, তো আপনি এখান থেকে কোনো একটা ডাটা ফিল্টার করতে পারবেন, যে আমি যদি ফিল্টার করি তো হচ্ছে এখানে এই যে অপশন পাবেন, যেমন আমার এখানে এসে, তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন আমি চাচ্ছি আমি রেটটা বাদ যাবে, তো আমি যদি বাদ যায় তাহলে কয়জন থাকলো। এভাবে ফিল্টার করতে পারা যায় ইচ্ছা মতো ডাটা। এরপরে আর একটা অপশন আছে, ওটা হচ্ছে রিপ্লেস। তো ফাইন্ড এন্ড রিপ্লেসে মূলত হচ্ছে আপনার কোনো অনেক data নিয়ে যখন কাজ করা হয় তখন দেখা যায় ধরেন আমি চাচ্ছি যে মাহিদুরের বানান ভুল আছে, তো আমি এটা রিপ্লেসে যদি যাই, তো আমি চাচ্ছি এর নামের বানান এইটা না হয়ে হবে হচ্ছে এখানে আসিফ হবে। তো আমি হচ্ছে এখানে রিপ্লেস অল দিয়ে দিলে দেখেন মাহিদুর কিন্তু রিপ্লেস হয়ে অটোমেটিক আসিফ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ, যে আমি কোনো কিছু ফাইন্ড করতে বা রিপ্লেস করতে ইউজ করা হয়। এখানে আরো অনেক কিছুরই সবকিছু অনেক ডেপথ আছে, আমরা আস্তে আস্তে যাব। তো আজকের সেশনটাতে মূলত আমরা দেখলাম যে আমাদের হোম ট্যাবটাতে কি কি কাজ করা যায়। তো এখানে অনেক কিছুই করা যায়।
যে আমার হচ্ছে ক্লিপবোর্ড থেকে কপি করা, ফন্ট ডিজাইন করা, তারপর এটাকে কিভাবে রাখবো, টেবিল ফরম্যাট করা, তারপর ফাংশন আনা, এ ধরনের অনেক কিছু হোম ট্যাবের কাজ। এখন হচ্ছে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট ট্যাবের কাজটা মূলত হচ্ছে যে আমাদের এক্সেলে আমরা যত ধরনের কাজ করব, ওই সবগুলো কাজের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে আমরা অনেক ডাটা অ্যানালাইসিস করা, চার্ট করা, ভিজুয়ালাইজ করা, তারপর হচ্ছে কোনো প্রয়োজনীয় ডাটা এন্ট করা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন স্মার্ট আর্ট, শেপ, এই ধরনের সবকিছু আমরা ইনসার্ট সেকশন থেকে করতে পারবো। তো আমরা ইনসার্টে যদি যাই, একদম ফার্স্টে দেখবো আমরা পিভট টেবিল, তারপর হচ্ছে টেবিলস নামে অপশন আছে, এরপর ফর্ম আছে, তারপর পিকচার্স, তারপর শেপস, আইকনস, এরকম। তো আমরা যদি ট্যাব আকারে ভাবি যে এখানে কয়টা রিবন আছে, তো একটা হচ্ছে টেবিলস, ইলাস্ট্রেশন, কন্ট্রোলস, চার্টস, স্পার্কলাইন্স, ফিল্টার, লিঙ্ক, কমেন্টস, আর হচ্ছে সিম্বলস। তো আমরা একটা একটা করে দেখি। তো টেবিল অপশনটা মূলত হচ্ছে, ধরেন আমরা কোনো কাজ করার ক্ষেত্রে আগের দিন যেমন দেখেছিলাম, আমরা কোনো এই কটা অংশ নিয়ে আমরা একটা টেবিল করব সাপোজ। তো আমরা যদি টেবিলে ক্লিক করি, তো এটা হচ্ছে আমার একটা টেবিল হয়ে যাবে। এই যে অপশন চলে আসছে আমার এখানে, ইউজ টেবিল অ্যাজ হেডার, মানে হচ্ছে প্রথম টেবিলটাকে যদি আমি হেডিং হিসেবে করতে চাই, এই যে আমার প্রথম লাইনটা, এটা যদি হেডিং হিসেবে করতে চাই তাহলে এটা টিক মার্ক, যদি ওকে দিই তাহলে কি হচ্ছে দেখুন, দেখুন আমার এটা একটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। আমি এটা চাইলে বড় ছোট করতে পারবো প্রয়োজন অনুসারে। তো এখন আমি চাইলে এখানে করতে পারবো যে নেম, তারপর হচ্ছে মোবাইল, হোয়াটসঅ্যাপ, এরকম করে একটা টেবিল বা একটা ডাটা হচ্ছে তৈরি করা যায়। তো টেবিলের কাজটা মূলত এইটা। এরপরে আছে হচ্ছে আমরা পিভট টেবিলটা অফ রাখতেছি, কারণ পিভট টেবিলটা আমরা লাস্টের দিকে দেখব। আমাদের এটা যেহেতু বেসিক সেশন, সো আমরা বেসিক সেশনে এটা যাব না। পিভট টেবিলটা মূলত হচ্ছে আমার অনেকগুলো ডাটা থেকে কোনো প্রয়োজনীয় ডাটাকে বের করা, সাম করা, অ্যাভারেজ করা, অ্যানালাইসিসের ক্ষেত্রে ওটা ব্যবহার হয়ে থাকে। তো এর মধ্যে এরপরে আছে পিকচার্স। পিকচার্স মানে কি, আমরা যদি কোনো প্রয়োজনীয় ছবি অ্যাড করতে হয়, যেমন এখানে পিকচার ইন সেলে গেলে, ইন দিস ডিভাইস থেকে আমি যদি কোনো ছবি অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে আমার দিস ডিভাইস থেকে আমি যে কোনো একটা ছবি অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে আমার পিকচার্স আবার চাইলে আমি এখান থেকে হচ্ছে স্টক ইমেজও আছে, কিছু অনলাইন ইমেজও আছে, এগুলো ইনপুট করতে পারবো। এরপর শেপ, অনেক ক্ষেত্রে আমার প্রয়োজনীয় শেপ প্রয়োজন হয়, যেমন ধরেন এখানে আমার একটা রেক্টেঙ্গুলার লাগতেছে, এখানে আপনি চাইলে টেক্সটও লিখতে পারবেন। তো অনেক সময় অনেক প্রয়োজনীয় শেপ প্রয়োজন হয়, তো সেটা ইনসার্ট থেকে পাওয়া যায়। এরপর আছে আইকন। অনেক ধরনের আমরা ফোন নাম্বার ইউজ করার ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো কাজে বিভিন্ন ধরনের আইকন ইউজ হয়ে থাকে, কন্টাক্ট বুকস, তো আইকনগুলো আমরা এখান থেকে পাবো। এখানে অনেক ধরনের কার্টুন বা 3D পিপল আছে, তো সেগুলো ইউজ করা যায় অনেক ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। এরপর আছে 3D মডেল, সেম অ্যাজ দ্যাট। এরপর সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা মূলত হচ্ছে অনেকগুলা ডাটাকে আপনি কোনো একটা ভিজুয়ালাইজের মাধ্যমে দেখানো, বা হচ্ছে কোনো ইয়ার মাধ্যমে দেখানো। ধরেন আমি একটা স্মার্ট আর্ট নিচ্ছি, আপনি এখানে একটা গ্রাফ চার্ট দিয়ে, ধরেন আপনার কোনো একটা সাইকেল দেখাতে হবে যে আমার এইটা প্রসেস দেখাবেন, তো আপনি এখান থেকে ওকে দিলে এখানে একটা প্রসেস চলে আসছে দেখেন। এবার আপনি এখানে লিখতে পারেন প্রথম ধাপ, প্রথম ধাপ, আমার সবগুলোর সাইজ যদি আমরা কমাই নিই, তো এটা প্রথম ধাপ, এরপর দ্বিতীয় ধাপ। তো এরকম করে আপনি পুরো একটা সাইকেল করতে পারবেন, এবং এটাকে আপনি যে কোনো জায়গায় হচ্ছে কি করতে পারবেন, রাখতে পারবেন। হুম। তো এটা ছিল আমাদের হচ্ছে স্মার্ট আর্টের কাজ। আমরা আবার ইনসার্টে যাই। এরপর হচ্ছে স্ক্রিনশট, আপনি চাইলে কোনো প্রয়োজনীয় স্ক্রিনশট নিতে পারবেন আপনার ট্যাবের, যে কোনো ট্যাব থেকে ক্লিক করে এখানে আনতে পারবেন। এরপর হচ্ছে চেক বক্স। অনেক সময় আমাদের চেক বক্স লাগে, ধরেন আমরা হচ্ছে কোনো কাজ করতে যাচ্ছি বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি বা হচ্ছে পার্সেল কাউন্ট, ইনভেন্টরি, এই ধরনের জন্য। লাইক আমি যদি লিখি যে হচ্ছে আমার, ধরেন এখানে আমার প্রোডাক্টের নাম লিখি কিছু, ধরেন কি লিখবো, টি শার্ট, তারপর হচ্ছে প্যান্ট, মোবাইল। তো এইখানে ধরেন এখন আমি লিখতেছি যে হচ্ছে ইন স্টক, আমার স্টকে আছে কি নাই, আউট অফ স্টক। তো এইগুলা আমরা কি করতে পারি, এই যে ধরেন এখানে চেকবক্সে ক্লিক করলে চেকবক্স চলে আসছে। তো এখানে অনেক ফর্মুলা ইউজ করা যায় যে আমার টি শার্ট স্টকে আছে কিনা, আহ, আমার হচ্ছে প্যান্ট আউট অফ স্টক, এই ধরনের অনেক ডাটা, তারপর এই টিক মার্কের উপর বেস করে অনেক ফর্মুলা ইউজ করে অনেক কাজ শর্টকাটে করে ফেলা যায়, যেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো আমরা ইনসার্টে গেলে হচ্ছে চেকবক্সটা পাবো।
এরপর হচ্ছে রেকমেন্ডেড বা হচ্ছে চার্টস। চার্টসটা মূলত কি, আমরা ধরেন মোবাইল রাখলাম 10টা, টি শার্ট রাখলাম ধরেন 10টা, প্যান্ট রাখলাম 20টা, মোবাইল রাখলাম ধরেন 25টা। তো এইটা হচ্ছে আমার একটা ডাটা, তো আমি চাচ্ছি এই ডাটাটা আমি একটা হচ্ছে চার্টে দেখাবো বা ভিজুয়ালাইজ করব। তো আমি কি করতে পারবো, এখানে ধরেন আমার এখানে পাই আছে, আমি পাই থেকে একটা ডাটা নিলাম, যে আমি এটার উপর একটা ডাটা নিয়েছি, দেখেন আমার কিন্তু এখানে লিখে চলে আসে যে টি শার্ট প্যান্ট মোবাইল। আমি এখানে যদি ক্লিক মার্ক করে বলে আমার ডাটা টেবিল দেখাও, তাহলে দেখেন এখানে দেখাই দিচ্ছে যে আমার 25টা হচ্ছে কি মোবাইল, এই যে মোবাইলের কালারটা। তো এখানে এইভাবে সব কিছু করা যায়। তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেমন এই যে এখানে এবার চলে আসছে যে মোবাইল, টি শার্ট, তারপর প্যান্ট কোনটা কতগুলো ইন স্টকে আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ভিজুয়ালাইজ করা, অনেক অনেক ডাটাকে এভাবে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়। যেটা হচ্ছে কি দেখে করা যায়, এই যে চার্টস দিয়ে। এরপর স্পার্ক লাইনটাও সেম, জাস্ট হচ্ছে এটা গ্রাফ আকারে। আপনি কোন ডাটা রেঞ্জে থেকে কোনটুকু করতে যাচ্ছেন, এটা হচ্ছে গ্রাফ আকারে। দেখেন স্পার্ক লাইনটা চলে আসছে যে আমার স্টকটা আছে, কোনটার বেশি আছে কোনটার কম আছে। এটা হচ্ছে স্পার্কল্যান্ড। তো আমরা কয়েকটা জিনিস দেখলাম, এটা খুবই ইজি। এরপরে আসে হচ্ছে ফিল্টার্স। ধরেন আমি এখানে ফিল্টার্সে ক্লিক করলে এরকম একটা আপনি স্লাইস বক্স পাবেন। তো ধরেন আমি চাচ্ছি যে আমার এখানে টি শার্ট অনেকগুলো আছে। আচ্ছা, ফিল্টারের ক্ষেত্রে কি, আমরা হচ্ছে যদি ফিল্টারটা আনি তাহলে হচ্ছে এরকম বক্স আকারে চলে আসবে প্রত্যেকটায়। তো আমরা ফিল্টারটা যদি ক্লিক করি তাহলে কি আমার যতগুলো এখানে আছে সবগুলো অপশন চলে আসছে। তা আমি চাচ্ছি ওকে আমি শুধু টি শার্টটা ফিল্টার করে দেখতে যাচ্ছি আমার টি শার্ট কয়টা আছে। তো আমি যদি ক্লিক করে দেখেন আমার এখানে যে কয়টা টি শার্ট আছে শুধু টি শার্ট গুলো চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা ইয়া, যে আমার কি বলে, আমার ফিল্টারের কাজ, যে আমি খুব সহজে অনেকগুলো ডাটা থেকে আমার স্পেসিফিক কোনো ডাটা প্রয়োজন হলে আমি ফিল্টার থেকে ইউজ করতে পারবো। হ্যাঁ, এরপরে আছে ইকুয়েশন আর সিম্বল। ইকুয়েশনটার কাজ হচ্ছে আমরা ফর্মুলার ক্ষেত্রে আমরা অনেক ইকুয়েশন অ্যাড করতে পারবো, অনেক ফর্মুলা ইউজ করতে পারবো। তো এইটা ছিল আমাদের ইনসার্ট ট্যাবটার কাজ, যেখানে অনেক ধরনের রিবনস আছে, টেবিল, ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে কন্ট্রোলস, চেকবক্স, তারপর চার্টস বা ভিজুয়ালাইজেশন, ফিল্টার। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মূলত হচ্ছে কোনো ডাটা অ্যানালাইসিস বা আদার্স কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি একটা ইম্প্যাক্ট করে। হ্যাঁ, এরপর আছে হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটটা বলতে মূলত হচ্ছে আপনি এই যে ইন্টারফেসটাতে কাজ করছেন, এই ইন্টারফেসটা কি পেজে হবে, এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে কিনা, এটা A4 এ হবে নাকি হচ্ছে A4 এর পোর্ট্রেটে হবে না ল্যান্ডস্কেপে হবে, এটা মার্জিন কেমন হবে। মূলত এটা হচ্ছে আমার আপনার প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগে। আমরা যখন কোনো একটা ডাটা প্রিন্ট করব, ধরুন আমার এই পুরো ডাটা, এখন আমার ওয়ার্কশিট তো অনেক আছে, ওয়ার্কশিটে অনেক ডাটা আমার হচ্ছে ঘর আছে, কিন্তু আমার লাগবে কতটুকু, লাগবে শুধু এইটুকু, যে আমার এইটুকে ডাটা আছে ভাই, আমার শুধু এইটুক প্রিন্ট করে দাও। তো এই ধরনের কাজগুলো আমরা হচ্ছে যে প্রিন্ট এরিয়া, আমার সেটে প্রিন্ট এরিয়া, তারপর হচ্ছে সাইজে গেলে এখান থেকে আপনি A4 এ নেবেন কিনা, তার এই ধরনের সব সেট এখান থেকে করা যায়। ওরিয়েন্টেশন, তো ধরেন আমরা এখান থেকে গেলাম, আমি হচ্ছে এটা সিলেক্ট করে প্রিন্টে যাচ্ছি কন্ট্রোল P দিয়ে। দেখেন আমার কাছে কিন্তু আমি শুধু যেটুকু সিলেক্ট করছি ওইটুকুই চলে আসছে। হ্যাঁ, এখানে আছে প্রিন্ট অ্যাক্টিভ শিট। এখন আমি যদি এখানে বলি না প্রিন্ট এন্টায়ার বুক, তাহলে দেখবেন আমার পুরা এন্টায়ার বুক চলে আসবে। এখানে A4 এর একটা সাইজ রয়েছে এখন। তো আমি যদি A4 না দিয়ে বলি না তুমি B4 এ যাও, তো দেখেন পেজের সাইজ একটু চেঞ্জ হয়ে গেল। তো এইটা হচ্ছে পেজ লেআউটের কাজ। এছাড়া এই যে হাইট, ওয়েট, তারপর হচ্ছে স্কেল, এই ধরনের গুলা হচ্ছে এখানে কাজ করা যায়। হ্যাঁ, এরপরেই আছে ফর্মুলা। এক্সেলটা মূলতই হচ্ছে আপনার ফর্মুলার জন্য বিখ্যাত। ফর্মুলা দিয়ে এখানে অনেক কাজ অনেক সহজে করে ফেলা যায়। তো এখানে অটোমেটিক্যালি আমাদের অফলাইন যে এক্সেলটা আছে, এই এক্সেলে আমাদের হচ্ছে অটো সাম বা হচ্ছে অনেক কিছু অটোমেটিক্যালি করার কিছু অপশন আছে। হ্যাঁ, যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে আমার সবগুলা একটা সাম চলে আসবে। তো আমি এখানে কি করতে পারবো, আমি এখানে ম্যানুয়ালি একটা ফর্মুলা লিখতে পারবো যে সাম, তুমি সাম করো ব্র্যাকেট দিয়ে কোনটা, এই ঘর থেকে এই এত পর্যন্ত, এগুলো তুমি সাম করে দাও, এন্টার। তাহলে আমার 160 চলে আসছে এই কয়টা। হ্যাঁ, আবার আমি যদি কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল চাপি, তাইলে দেখেন অটোমেটিক আমার সাম হয়ে গেছে, আমার কিন্তু এত বড় ফর্মুলা লিখতে হচ্ছে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে শর্টকাট। আবার ফর্মুলাতে যদি যাই, দেখেন এখানে অটো সাম নামে একটা অপশন আছে। তো আমার সাম বের হয়ে গেছে দেখেন, অটো সামে ক্লিক করলাম আমার অটো সাম চলে আসছে। আমি যাচ্ছি না অটো সাম করব না, আমি হচ্ছে অ্যাভারেজ করব, তো আমি অ্যাভারেজে ক্লিক করলাম, দেখেন অ্যাভারেজ চলে আসছে।
তো এখানে অটো সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, এই ধরনের সব ডাটা এখান থেকে বের করা যায়। এরপরে ফাইন্যান্সিয়াল অনেক কিছু আছে, যে আপনি এখানে কি চান, কম্পাউন্ড চান কিনা, বা হচ্ছে আপনার কি বলে, এই ধরনের অনেক ফাংশন এখানে আছে। হ্যাঁ, তারপর লজিক্যাল, কোনো লজিক দিলে অ্যান্ড লজিক বা হচ্ছে নট অর, তারপরে ডেট টাইম ফরম্যাট, লুক আপ ফরম্যাট। তো আমরা প্রত্যেকটা আস্তে আস্তে হচ্ছে, আজকে বেসিকটা হয়ে গেলে আমরা হচ্ছে আস্তে আস্তে কি করব, প্রত্যেকটা ফাংশনের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা নিয়ে কাজ করব, এবং কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, পিভট টেবিল কি, এই ধরনের বড় বড় জিনিসগুলো আমরা একটা একটা সেশনে ভালোভাবে বিস্তারিত দেখব। হ্যাঁ, তো এখানে আমরা ফর্মুলাটা দেখলাম, ফর্মুলার এখানে আছে ডিফাইন নাম্বার বা হচ্ছে ফর্মুলা অডিটিং। আপনি যে কোনো ফর্মুলা সমস্যা হলে আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ফর্মুলা করা যায়, প্লাস হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে ফর্মুলা লিখতেও পারবেন। আর এখন তো এআই এর যুগ, আপনি চাইলে খুব ইজিলি এআই থেকে কোনো একটা ফর্মুলা লিখে এখানে ব্যবহার করতে পারবেন। এর পরের ট্যাব আছে ডাটা। ডাটার কাজটাই হচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা বলে আসলাম, যে আমার অনেকগুলা ডাটা থেকে আমি কি করব। ধরেন এখানে আমি হচ্ছে গেট ডাটা একটা অপশন আছে, যেখান থেকে আমার কোনো পিডিএফ, কোনো এক্সেল ফাইল, কোনো এক্সএমএল ফাইল, এগুলা থাকলে ওইখান থেকে আমি ডাটা এখানে ইনপুট করতে পারবো। হ্যাঁ, তবে এখানে ডাটা কিন্তু অবশ্যই আমার ইংরেজি ফরম্যাটে থাকতে হবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যেটা হয়, বাংলা ফরম্যাটে কোনো ফাইল থাকলে ওইটা কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট করা যায় না, ইংরেজিটা থাকলে অটোমেটিক্যালি কনভার্ট করা যায়। হ্যাঁ, তো এখানে আপনি হচ্ছে কোন বাহিরের কোথাও থেকে, যেটা আপনার এক্সেলে নাই, অন্য কোনো এক্সেলে আছে, ওই ধরনের ডাটাগুলো আপনি এখানে ইনপুট করতে পারবেন। এছাড়া কোনো কোয়ারি বা করতে পারবেন, যে হচ্ছে আচ্ছা দেখো তুমি এখানে না, যেমন আমার সবচেয়ে ভালো লাগে ডাটা টাইপস। ধরেন আপনি এখানে লিখতেছেন যে বাংলাদেশ, ইউকে, ইউএস, তারপর হচ্ছে জার্মানি, লিখলেন। হ্যাঁ, এখন আপনি যাচ্ছেন এই কয়টা দেশের কারেন্সি কি হবে, যে আপনি চাইলে এখানে কারেন্সি নিয়ে আসতে পারবেন, তারপর জিওগ্রাফিতে যাইতে পারবেন। ধরেন আমি বাংলাদেশের এখানে জিওগ্রাফিতে চলে গেলাম, এ দেখেন আমার এখানে বাংলাদেশ, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, জার্মানি অটোমেটিক নিয়ে নিছে, কিন্তু আমি কিন্তু ইউকে ইউএস লিখছিলাম। তো আমি এখন এখানে কারেন্সি আসছে, এখানে দেখেন একটা প্লাস এখানে টেবিল আছে, এখানে আমি চাচ্ছি কি, আমার লাগবে হচ্ছে প্রত্যেক দেশের এরিয়া কত। দেখেন আমার এরিয়া চলে আসছে। আমি যাচ্ছি না, তুমি হচ্ছে আমাকে দাও কোন দেশের বার্থ রেট কেমন। দেখেন আমার প্রত্যেক দেশে গড়ের বার্থ রেট চলে আসছে, এখানে আমার লিখতে হচ্ছে না, এটা অটোমেটিক চলে আসতেছে। তারপর কারেন্সি কোড কি, বাংলাদেশের বিডিটি, এটা জিবিপি, এটা ইউএসডি, এটা ইউরো, অটোমেটিক চলে আসে। তো অনেক ডাটা আছে যেটা এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। হুম, তারপর অনেকগুলো আপনি এই যে এখানে গ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, টেক্সট টু কলাম করতে পারবেন। তো আমরা ডাটার বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছি মোটামুটি। এর পরের গুলা খুবই সিম্পল, একটা হচ্ছে রিভিউ আছে। রিভিউ এর কাজটা আমরা খুব একটা করি না। এখানে কোনো ভুল হলে বা হচ্ছে আপনি যদি এক্সেলটাকে লক করতে চান, বা হচ্ছে আপনি চাচ্ছেন যে এটা একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড থাকবে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে রিভিউ থেকে করা যায়। যেখানে প্রোটেক্ট শিট, প্রোটেক্ট ওয়ার্কবুক, শিট মানে হচ্ছে এইটা, আর ওয়ার্কবুক মানে হচ্ছে পুরা এক্সেল যেটা এইটা। তো আপনি এখান থেকে এটা করতে পারবেন। এরপর আছে হচ্ছে ভিউ। তো ভিউতে গেলে আপনি হচ্ছে কি, অনেক কয়েকটা কাজ আছে ভিউতে, পেজ লেআউট বা হচ্ছে পেজ ব্রেকআপ, এটা আমাদের লাগে না খুব একটা। আমাদের যেটা লাগে ওটা হচ্ছে ফ্রিজ করা। ধরেন এই ডাটাগুলোই আপনার হচ্ছে অনেকগুলো আরো আছে, আমি যাই পরপর কয়েকটা। ধরেন আপনার অনেকগুলা ডাটা আছে। এখন আমরা যখন স্ক্রল করতেছি, দেখেন আমার টাইটেল বার কিন্তু চলে যাচ্ছে না, এই যে নেমটা উপরে চলে আসতেছে, আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এইটাই কিভাবে করি আমরা, এই যে এখান থেকে ফ্রিজ নামে একটা অপশন আছে, ফ্রিজ প্ল্যান, কিফ দ্য টপ প্রো। আমি যদি এটা দিই, দেখেন আমার টপ প্রোটা ফ্রিজ হয়ে যাচ্ছে, এই যে নেম এটা কিন্তু থেকে যাচ্ছে, আমার বাকিগুলো স্ক্রল হচ্ছে। হুম, তাহলে কি হচ্ছে, আমি খুব সহজে অনেক ডাটা মধ্যে কোনটা কোন ঘরে এটা আমরা এখান থেকে দেখতে পারি, এটার ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। সো এটা অনেক করা যায়। এরপর আছে হচ্ছে ম্যাক্রো। এখন ম্যাক্রোটা আমি শিখাচ্ছি না, কারণ হচ্ছে ম্যাক্রোটা অনেক বড়, এখানে আপনার পাইথন ইউজ করা যায় বা অনেক ফর্মুলা ইউজ করা যায়। তো ম্যাক্রোটার কাজটা যদি আমি বলি সংক্ষেপে, ম্যাক্রোটা হচ্ছে আপনি যদি ঘুরে ফিরে একই কাজ বারবার করেন, মানে ধরেন কয়েকটা কাজ, আপনি একটা ডাটা এখানে, এই ডাটা আপনি হচ্ছে এখান থেকে এটা কপি করে এখানে আনতেছেন, এটা কপি করে এখানে আনতেছেন। তো আপনি এইটা হচ্ছে ম্যাক্রো দিয়ে একটা ম্যাক্রো সেট করতে পারেন, যেটা হচ্ছে এই পুরাটার জন্য আপনাকে একটা ফর্মুলা বানাই দিবে। আপনি কোন একটা শর্টকাট কি ক্লিক করলে বারবার অটোমেটিক্যালি প্রতি ঘর এইটা আর এইটা, এই ডাটা আর এই ডাটা হচ্ছে আপনার ম্যাক্রোতে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ম্যাক্রোর কাজ।
এরপরে আছে হচ্ছে অটোমেট। অটোমেটে ওই যে ম্যাক্রোর যে কাজটা, ম্যাক্রো পুরোটাই হচ্ছে এই অটোমেটের মধ্যে অ্যাকচুয়ালি। তো এখানে আপনি এই যে রেকর্ড ম্যাক্রো বা হচ্ছে রেকর্ড অ্যাকশন পাবেন, বিভিন্ন স্ক্রিপ্ট পাবেন, তারপর হচ্ছে কোনো হাইপার লিঙ্ক অ্যাড করা, এই ধরনের কোনো ফর্মুলা হচ্ছে অটোমেটিক করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো হেল্প বাটন আছেই। এছাড়া আপনি ধরেন কোনো কাজ করতে গেলে যদি হচ্ছে এখানে মানে এক্সেলে কোনো ফর্মুলা বা কিছু খুঁজে না পান, সেক্ষেত্রে হচ্ছে এখানে সার্চ বার আছে একটা, আপনি হচ্ছে সার্চ বারে যে সার্চ করতে পারেন। তো এইটাই ছিল হচ্ছে আমাদের ওভারঅল এক্সেলের একটা ওভারভিউ, যেটা হচ্ছে আমরা হোম ট্যাব থেকে শুরু করে বেসিক অনেক কিছু করতে পেরেছি। তো আমরা মোটামুটি এক্সেলের একটা ট্যাব থেকে শুরু করে রিবন কোথায় কি থাকে এটার পরিচিতি আমাদের অলমোস্ট ডান। পরবর্তী সেশনগুলো থেকে আমরা হচ্ছে বিভিন্ন ফর্মুলা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ফর্মুলা কিভাবে বানায়, অনেকগুলো প্রত্যেক বেজ অনুযায়ী ফর্মুলা আমরা দেখব এবং সেই ফর্মুলার ব্যবহারটাও দেখব। আজকের সেশনটা এ পর্যন্তই। তো আজকের সেশনে আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।